এই ভ্যাট বাংলাদেশে ঢুকেছে IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী। 91-এ যখন ভ্যাট নিয়ে আলোচনা হয় বা মানে এটা আইন হবে সংসদে, তখন মানুষ প্রতিবাদ জানিয়েছে, মিছিল মিটিং করছে মানুষ যে আমরা ভ্যাট চাই না। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ, 36.3% পর্যন্ত তা পৌঁছেছে। এখন ইসলামী ব্যাংকও এই সংকটেই পৌঁছেছে। ইসলামী ব্যাংকও যেহেতু এই সমস্যার মধ্যেই পড়ে রয়েছে, ইসলামী ব্যাংকে কি আমাদের এই সমাধান আছে? পাকিস্তানে আপনার 2028 থেকে কোনো সুদী ব্যাংক থাকবে না, এ বিষয়ক আইন হয়েছে। তো আমরা মনে করি যে এটা সম্ভব, সুদমুক্ত ব্যাংকিং সেক্টর। একজন দিনমজুর একটা সাবান কিনতে গেলে যে পরিমাণ ভ্যাট তাকে পরিশোধ করতে হয়, একজন কোটিপতিও সমানভাবে। ইতিহাসে প্রথম ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে বই লিখেছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, কিতাবুল খারাজ। এবং এন্টায়ার ইকোনমিক্স যে সিস্টেম, এটা নিয়ে বই লিখেছেন প্রথম ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহ, কিতাবুল কাসম। ইমাম আবু কাসিম সাল্লাম রাহিমাহুল্লাহ, উনি কিতাবুল আমওয়াল লিখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় রাষ্ট্রীয় কাঠামো তৈরি করলেন, তখন তো একটা ফিসক্যাল পলিসি ছিল। ওই ফিসক্যাল পলিসিতে কি ছিল? ফিসক্যাল পলিসিতে আপনার সোর্স অফ রেভিনিউ ছিল 5টা। এক নম্বর হলো আপনার গনিমতের মাল, ফায়ের মাল, তারপর হলো আপনার যাকাত, সাদাকা, কর্জে হাসানা। ট্যাক্স এবং ভ্যাটটাকে আপনি রাখবেন, আমরা বলি না যেটা আপনি বাদ দিতে হবে, এটা রাখার কিছু যৌক্তিকতা আছে। বাট ভ্যাট নির্ভরতা কমানোর জন্য এমন কিছু সোর্সের উপর আমাদের কাজ করতে হবে যেটা মানুষ উইলিংলি দিবে। মাদ্রাসা নিয়ে একটি বাজেট আছে, তো আপনি সেই মাদ্রাসার অন্তর্ভুক্তিতে কওমি মাদ্রাসাকে সংযুক্ত করার একটি আবেদন করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের বিশেষ আয়োজন উম্মাহ গাইডেন্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে আজকে আমাদের আলোচ্য বিষয় হিসেবে আমরা নির্ধারণ করেছি 2026-27 বাজেট, প্রচলিত সীমাবদ্ধতা ও ইসলামী অর্থনীতির বিকল্প সমাধান। আমাদের নির্ধারিত টপিকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়েছেন আমাদের আজকের অতিথি মুফতি আব্দুল্লাহ মাসুম, ইসলামী অর্থনীতি গবেষক, শরিয়া কনসালটেন্ট এবং IMFA কনসালটেন্সির মহাপরিচালক। মোহতারাম, প্রথমে আমরা জানতে চাই আপনার পরিচয় সম্পর্কে যদি ছোট করে বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি 3টা দিক বলতে পারি আমার পরিচয়ে। প্রথম হলো, ছোট করে যদি বলি, আমার একাডেমিক বা শিক্ষা যে জীবনটা, আমি কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, হিফজুল কোরআন সম্পন্ন করেছি, তারপরে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এরপরে বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব সাহেব আছেন, হযরতের প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, সেখানে 5 বছর তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি ইসলামিক ফাইন্যান্সে আউফি থেকে, বাহরাইন থেকে CSAA সার্টিফাইড অ্যাডভাইজার এন্ড অডিটর এই ডিগ্রি বা এই সার্টিফিকেট গ্রহণ করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। আর এখন আমি যেটা করছি যে মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটিতে আমার PhD প্রসেস চলমান ইসলামিক ফাইন্যান্সে। কর্মজীবনে যদি বলি, আমার 3টা সেক্টর কর্মজীবনে আছে আলহামদুলিল্লাহ। এখন একটা হলো, আমি আমাদের একটা প্রতিষ্ঠান আছে IFA কনসালটেন্সি, শরিয়া কনসালটেন্সি ফার্ম, বাংলাদেশে এখন পর্যন্ত বেশ বড় একটা ফার্ম আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা বিভিন্ন কোম্পানির শারিয়া, কর্পোরেট শারিয়া, বিজনেস শারিয়ার যে সলিউশন, সেটা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমি যেটা করি যে আমাদের একটা ফতোয়া বিভাগ আছে, মালিবাগ জামিয়া শারিয়া, সেখানে আমি সহকারী মুফতি হিসেবে গত 1 যুগেরও বেশি কাজ করার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। তৃতীয় হলো বিভিন্ন ইসলামী আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইসলামিক তাকাফুল, ইসলামিক অ্যাসেট ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গায় আমার শারিয়া অ্যাডভাইজারি রুল আছে। স্পেশালি যদি বলি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ন্যাশনাল শারিয়া বোর্ডে আমি একজন মেম্বার, শারিয়া মেম্বার, বাংলাদেশ ব্যাংকের সুকুক টেকনিক্যাল কমিটির মেম্বার আলহামদুলিল্লাহ। এইভাবে নানা জায়গায় কাজ করার সুযোগ হচ্ছে। একটা ইউনিভার্সিটিতে আমি পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করছি। সব মিলিয়ে আল্লাহ তাআলা ইসলামী ফাইন্যান্স এবং ইসলামী ইকোনমিক্সের বিভিন্ন কাজ করার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা মনোমুগ্ধকর ভাবে শুনছিলাম আপনার মানে বৈচিত্র্যময় শিক্ষা জীবন বলা যায়। আপনি তো মূলত একজন আলেম, জি, এবং আপনি মালিবাগ মাদ্রাসার ইফতা বিভাগের একজন মুশরিফ। সাধারণত আমরা আলেমদেরকে দেখি যে তারা হাদিস অথবা ফিকহ এইসব বিষয়গুলো নিয়ে মানুষের কাছে বেশি সমাদৃত হয় এবং তাদের কাজ এই কেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাজেট,
ট্যাক্স ডিজিপি রেশিও এবং আপনি ডেট সার্ভিস সুকুক, এই যে সুকুক কাঠামো, এইসব নিয়ে আপনি আলোচনা করছেন, কাজ করছেন, এবং আমরা মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার এই কাজগুলো দেখে। আসলে মানে এটার আমরা একটু ভেতরের কথাটা জানতে চাই যে আপনি একজন আলেম হয়ে আপনার ওই জি। অর্থনীতি নিয়ে এই আগ্রহটা কিভাবে বা কি করছেন? আমি বরং বিষয়টাকে উল্টো করে দেখতে পছন্দ করি। সেটা হলো আচ্ছা। যে একজন আলেম কেন এই বিষয়গুলো নিয়ে ভাববেন না? আপনি খেয়াল করলে দেখবেন যে ইসলামী ইসলামী না, টোটাল যে ইকোনমিক্স ইতিহাস, জি। ইতিহাসে প্রথম ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে বই লিখেছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, কিতাবুল খারাজ। এবং এন্টায়ার ইকোনমিক্স যে সিস্টেম, এটা নিয়ে বই লিখেছেন প্রথম ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহ, কিতাবুল কাসম। আচ্ছা। এবং এরপরে আমরা দেখি যে ইমাম আবু বকর কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ, উনি কিতাবুল আমওয়াল লিখেছেন। এটাও ম্যাক্রো ইকোনমিক্স বা ফিসক্যাল পলিসির উপর একটা গুরুত্বপূর্ণ বই। তো আমি যেটা মনে করি যে এই বিষয়গুলো আমাদের ইলমি তুরাস বা ইসলামের যে জ্ঞান চর্চা ধারাবাহিকতা, সেখানে কিন্তু শুরু থেকেই ছিল যে একজন আলেম তিনি ফিক চর্চা করবেন, হাদিস চর্চা করবেন, পাশাপাশি ওই সময়ে যে অর্থনীতির পাঠ, সেটার ব্যাপারেও তার একটা জানাশোনা থাকবে এবং তিনি ওই বিষয়েও তার সময়ের মানুষকে তিনি মেসেজ দিবেন। তো সেখান থেকে আমি মনে করি যে এখনকার যারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আলেম আছেন, আল্লাহ তাআলা আমাকে কিছু সুযোগ করে দিচ্ছেন যে ফিকহের পাশাপাশি ইসলামী অর্থনীতি বা ফাইন্যান্স নিয়ে কাজ করার, পড়াশোনা করার, এবং এই বিষয়ে যেসব প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, দেশ এবং দেশের বাহিরে, এসব জায়গায় কাজ করার সুযোগ হচ্ছে। এটা একটা অনুপ্রেরণার জায়গা। এটা যে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার একটা আহ, পরিশ্রমের মাধ্যমে যদি একজন মানুষের লুকমা হালাল হয়, এটা একটা তৃপ্তি এবং আনন্দ অন্য লেভেলের। তো আমি ওইভাবে এটাকে এনজয় করি যে এই মেহনতগুলো দ্বারা যদি একটা মানুষ, একটা মুসলিম বিজনেসম্যান, সে যদি তার বিজনেসে হালালকে ইন্টিগ্রেট করতে পারে, দ্যাট ইজ দ্য বিগ অ্যান্ড লার্জেস্ট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, ইনশাল্লাহ আমার জন্য তার জন্য। সাধারণত আপনি উলামায়ে কেরামদেরকে এই পথটা বেছে নিতে আমরা এখন কম দেখছি, জি, এবং উলামায়ে কেরাম কেন যেন এই দিকটাতে আসতে চাচ্ছেন জি, না। আপনি একজন আলেম হয়ে এখন একটা ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কাজ করছেন, এবং দেখা যাচ্ছে আপনার এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কলাম লিখছেন, অনেক পত্রিকায় আপনার এই লেখাগুলো ছাপা হচ্ছে। এ ব্যাপারে মানে অন্যদের থেকে এই যে ভিন্নতা আপনার মধ্যে, আপনার কেমন লাগে? এটাকে কিভাবে উপভোগ করেন? এটাকে প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করি এবং এটাকে এনজয় করি। আচ্ছা। কারণ আমি সবসময় যেটা পছন্দ করি যে এমন বিষয়ে কাজ করতে যে বিষয়ে আসলে অন্যরা খুব কাজ কম করে। দ্বিতীয়ত যেখানে চ্যালেঞ্জ আছে, আমি ওইটাতে ঝাঁপ দিতে পছন্দ করি আচ্ছা। ইসলামী উম্মাহের স্বার্থে। তো সেই জায়গা থেকে আমি মূলত এই আপনি যেমনটি বললেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যেমন ক্লাস নেই, ইভেন আমি বাংলাদেশে গত ২-৩ বছরে ইসলামী ফাইন্যান্সের যতগুলো কনফারেন্স হয়েছে, এশিয়ান ইউনিভার্সিটি, ডেফোডিল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সবগুলো কনফারেন্স আলহামদুলিল্লাহ আমি ইসলামী ফাইন্যান্সে কোনো না কোনো একটা টপিকের উপর আমার পেপার প্রেজেন্টেশন ছিল। ইভেন আমি আমেরিকাতেও পেপার প্রেজেন্টেশন করে এসেছি ২-২ বার ইসলামী ফাইন্যান্সের উপর। তো এগুলোকে আমি এনজয় করি, যেগুলো আমরা শিখি নাই আমাদের কওমি মাদ্রাসা থেকে। তো ধরেন ইংরেজি শেখানো বা পেপার তৈরি করা, জার্নাল পেপার তৈরি করা, এগুলো তো ওইভাবে শেখানো হয় না। কিন্তু এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমার শিখতে হবে এবং এখানে আমার কন্ট্রিবিউশন রাখতে হবে ফর দ্য উম্মাহ। খুবই, খুবই অসাধারণ চিন্তা। আল্লাহ তাআলা কবুল করুন আমিন। আপনার ভালো নেক কাজগুলোকে। আমরা যদি এখন আমাদের মূল আলোচনায় ঢুকতে জি, চাই, প্রথমে আপনার কাছে আমরা জানতে চাইবো, বাজেট বলতে আসলে কি বোঝায়? এই যে এখন বাজেট নিয়ে একটা জি, হট্টগোল হচ্ছে, চারদিকে আলোচনা হচ্ছে, এবং যারা কখনো বাজেটের সাথে পরিচিত ছিল না, জি। তারাও এখন বাজেট নিয়ে কথা বলছে। তো বাজেট বলতে আসলে কি বোঝায়? প্রচলিত ধারণা এবং ইসলামী ম্যাক্রো ইকোনমিক্স এর ধারণায় এ ব্যাপারে আমরা মানে কোনো পার্থক্য আছে কিনা আপনার কাছ থেকে এটা সর্বপ্রথম জানতে চাই। খুব সংক্ষেপে যদি বলি যে বাজেট হলো মূলত একটা দেশের আগামী একটা অর্থ বছরের ব্যয় এবং আয়ের হিসাব। আমি একটু উল্টো করে বললাম, ব্যয় এবং আয়। আমরা সাধারণত শুনি যে আয় এবং ব্যয়। তো উল্টো এই জন্য যে একজন ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের যিনি আপনার অভিভাবক, তার ক্ষেত্রে হলো যে আগে আয় তারপর ব্যয়। কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে যখন আমরা বাজেট নিয়ে কথা বলি, সেখানে আগে হলো ব্যয়, তারপর হলো আয়। হ্যাঁ, তো অক্সফোর্ড ডিকশনারিতে আমরা এই সংজ্ঞাটা পাই যে বাজেট হলো মূলত an official statement by the government of a country's uh, from of a country's income from tax etc and how it will be spent। অর্থাৎ একটা দেশের আপনার আয় এবং ব্যয় কিভাবে আপনার হবে, এই বিষয়ে আপনার একটা বক্তব্যের নাম হলো বাজেট।
তো বাজেটটাকে যদি আমি আরেকটু ব্যাকডাউন করি, এটা হলো আপনার অর্থনীতির ভাষায়, অর্থনীতি বলতে হলো ম্যাক্রো ইকোনমিক্সের ভাষায় এটাকে বলে আপনার ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি। তো ফিসক্যাল পলিসির সাথে আপনার ইসলামের যে ম্যাক্রো ইকোনমিক্স, দুটোর মধ্যে আপনার মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। ইসলামের ম্যাক্রো ইকোনমিক্সও আপনার ফিসক্যাল পলিসির কথা বলে, বাট তিনটা ক্ষেত্রে পার্থক্য তৈরি হয়। নাম্বার ওয়ান হলো ইসলামের যে ম্যাক্রো ইকোনমিক্স, তাদের ফিসক্যাল পলিসির যে গোল বা অবজেক্টিভ, এটা আপনার ডেফার করে আপনার প্রচলিত বা কনভেনশনাল ফিসক্যাল পলিসি গোলের সাথে। নাম্বার টু হলো আপনার ইনস্ট্রুমেন্ট, নাম্বার থ্রি হলো আপনার মেকানিজম। তিনটা বিস্তারিত বলার সুযোগ কম, আমি শুধু একটা উদাহরণ দিই। গোলটা যদি বলি, আমি প্রচলিত বা এই কনভেনশনাল ম্যাক্রো ইকোনমিক্সে ফিসক্যাল পলিসির গোল হলো আপনার অনলি মেটেরিয়াল ওয়েলফেয়ার বা বস্তুগত সফলতা। বাট ইসলামের ম্যাক্রো ইকোনমিক্সে আপনার এটাকে বলে যে আপনার মেটেরিয়াল এজ ওয়েল এজ আপনার স্পিরিচুয়াল ওয়েলফেয়ার, মানে আপনার ইহকাল এবং পারলৌকিক সফলতা, যেটাকে ইসলামের অর্থনীতির ভাষায় বলে আপনার আল ফালাহ, সফলতা। এটা হলো আপনার তার গোল। এজন্য ইসলামের যে ফিসক্যাল পলিসি, সেখানে শুধু আপনার রাষ্ট্র উন্নত হলো কতটুকু সেটা দেখে না, বরং এটাও দেখে যে ব্যক্তির জীবনটা আসলে কতটুকু উন্নত হলো। তো এইভাবে কিছু পার্থক্য তৈরি হয়। বাকি আপনার এই স্ট্রাকচার, এখনকার আধুনিক যে রাষ্ট্রীয় কাঠামো, সেখানে মোটামুটি সেম থাকে, বাট আরো কিছু পার্থক্য আছে, সেগুলো তারও বিস্তারিত আলোচনা হয়তো বলা যাবে। আচ্ছা, আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিতে আপনার দৃষ্টিতে তিনটি মেজর প্রবলেম যদি আপনি চিহ্নিত করে আমাদেরকে বলতেন, জি, যে এই প্রবলেমগুলোর কারণে এখন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। একটা দেশের ইকোনমিক্সের প্রবলেম আইডেন্টিফাই করতে হলে আপনাকে কয়েকটা সোর্স আপনাকে ব্যবহার করতে হয়। নাম্বার ওয়ান হলো যে আহ, আপনার ইন্টারনাল সোর্স এবং এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স হলো আমাদের দেশের বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডেটা এবং আপনার পেছনের বাজেট বক্তব্যগুলো, আর বিভিন্ন পেপার, মানে জার্নাল পেপার, আধুনিক পত্রিকা আছে সেকেন্ডারি সোর্স হিসাবে। আর দ্বিতীয় সোর্স হলো আপনার এই বাহিরের বা এক্সটার্নাল যে সোর্সগুলো, সেখানে আছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর বিভিন্ন রিপোর্ট। আমরা এই দুটো সোর্স স্টাডি করে আমার কাছে তিনটা মেজর প্রবলেম হিসেবে যেটা চিহ্নিত হয়েছে, সেটা হলো নাম্বার ওয়ান, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রথম প্রবলেম বা যদি বলি যে চ্যালেঞ্জ বা সমস্যা, সেটা হলো আমাদের এখন যে রাজস্ব কাঠামো, ফিসক্যাল পলিসি যে স্ট্রাকচার, এটা বেশ দুর্বল। এটা একটা সমস্যা আমাদের। কেন দুর্বল? লম্বা আলোচনা, আমি এক লাইন বলি। দুর্বলটা এই জন্য যে আমরা গত কয়েক দশক যাবত আমাদের ফিসক্যাল মানে পলিসিটা ভ্যাট এবং ট্যাক্স, এই দুটোর মধ্যেই আপনার ঘুরপাক খাচ্ছে। এবং এইবার যে বাজেট হতে যাচ্ছে, এখানে আমাদের ভ্যাট নির্ভরতা, ডিপেন্ডেন্সি, এটা আগের ইতিহাসকে অতিক্রম করে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা। অথচ ভ্যাট হলো আপনার ইকোনমিক্সের ভাষায় বলে এটাকে আপনার রিগ্রেসিভ ট্যাক্স। তো এটা আসলে এটার উপর ডিপেন্ডেন্সিটাই একটা ইটসেলফ প্রবলেম। নাম্বার টু হলো আপনার আমাদের দেশে এখন যে আপনি যদি আমাদের দেশকে একটা ব্যক্তি কল্পনা করেন, তাহলে এই ব্যক্তির পরিবারের সদস্য হলো আপনার 17 কোটি মানুষ। এই ব্যক্তির ঋণ কত, কি পরিমাণ ঋণের বোঝা তার মাথায় আছে, এটা একটা দ্বিতীয় সমস্যা। এই ঋণের বোঝা এখন যেটা আছে, এটা বেশ মানে হতাশাজনক বা একটা ভয়ঙ্কর লেভেলে চলে যাচ্ছে এটা। এবং নাম্বার তিন হলো আমাদের ব্যাংকিং সেক্টরের সুশাসনের ঘাটতি। এটা এখন আমাদের দেশের অর্থনীতির একদম, আপনি বলতে পারেন যে এটা টপ ডিসকাশন বা আপনার গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা চলে গিয়েছে, যে সুশাসনের ঘাটতি। এই তিনটা প্রবলেম আমার কাছে বেশি মনে হয়েছে। এর বাহিরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রবলেম আছে, আমাদের মুদ্রাস্ফীতিও বেড়ে যাচ্ছে, সেগুলো আছে, বাট এই তিনটাকে আমার কাছে মনে হয়েছে এগুলো মেজর প্রবলেম। মহতারাম, প্রচলিত আমাদের যে রাজস্ব কাঠামো দেখা যায়, যেখানে সিংহভাগই ঘুরে ফিরে কর ও ভ্যাট নির্ভর হয়ে আসছে, এই বিষয়টাকে ইসলামের ফিসক্যাল পলিসির তুলনা করলে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। এই বিষয়টা আমাদের এখন যে যারা বাজেট নিয়ে কথা বলেন বা ইসলামী প্ল্যাটফর্ম থেকে যারা কথা বলছেন কম বেশ, তাদের আলোচনাতেও আমি বিষয়টা খুব একটা দেখি না।
বিষয়টা হলো যে ইসলামের যে ফিসক্যাল পলিসি, এর আগে আমি একটু আগে বলেছি যে আমাদের যে বর্তমান যে ফিসক্যাল পলিসি, এখানে কিন্তু কর এবং ভ্যাট বা ট্যাক্স ভ্যাট এই দুটোই কিন্তু সিংহভাগ। সিংহভাগ মানে কি, মানে আমাদের যে বাজেটের যে সোর্স অফ রেভিনিউ চিন্তা করা হয়, এর 85 থেকে 90% হলো এই দুটো, এত বেশি আর কি। তো এবার আসেন যে ইসলামের যে ফিসক্যাল পলিসি, এখানে আপনার দুই ধরনের কাঠামো আছে। একটা হলো আপনার ডাইরেক্ট রেভিনিউ সোর্স, আর একটা হলো ইনডাইরেক্ট রেভিনিউ সোর্স। আমি যদি একটু আর্লি হিস্ট্রিতে যাই, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় রাষ্ট্রীয় কাঠামো যখন উনি সৃষ্টি করলেন বা তৈরি করলেন, তখন যে আপনার তখনও তো একটা ফিসক্যাল পলিসি ছিল। আচ্ছা ওই ফিসক্যাল পলিসিতে কি ছিল ওনার সময়ে? আপনার ফিসক্যাল পলিসিতে আপনার সোর্স অফ রেভিনিউ ছিল 5টা। আচ্ছা এক নম্বর হলো আপনার গনিমতের মাল, ফায়ের মাল, তারপর হলো আপনার জাকাত, সাদাকা, কর্জে হাসানা। আচ্ছা প্রত্যেকটা বিশ্লেষণ করার সুযোগ নেই এখন। ওনার পরে খোলাফাদের সময় যখন, 4 খলিফার সময় যখন আসে, পরে তাদের সময়ে আরো 3টা যুক্ত হয় ফিসক্যাল পলিসি সোর্স অফ রেভিনিউ হিসাবে। এক নম্বর আপনার জিজিয়া, 2 নম্বর আপনার খারাজ, 3 নম্বর হলো আপনার বিজনেস ট্যাক্স, যেটাকে আপনার উসুর বলে, মানে ওই ফসলের জাকাত না, ওটা একটু ভিন্ন স্পেলিং, এটা আচ্ছা আচ্ছা বিজনেস ট্যাক্স বলে। এগুলো পরে যুক্ত হয়। আমি কিন্তু একবার কিন্তু বলি নাই যে ট্যাক্স, আমাদের একবার বলি নাই প্রচলিত কিন্তু tax ভ্যাট, এখনো হ্যাঁ, বলি নাই। ইসলামের যে ইতিহাস, শাসন ব্যবস্থা যে দীর্ঘ সোনালী ইতিহাস, সেখানে আমরা ট্যাক্স এবং ট্যাক্সটাকে আমরা দেখেছি হলো সেকেন্ডারি পর্যায়ে। আমরা এরকম ইতিহাস পেয়েছি যে যখন আপনার কোনো একজন মুসলিম রাষ্ট্রপ্রধান আপনার জিহাদ করতে হবে, যেটা ইসলামে আপনার বিশেষ ক্ষেত্রে আপনার বৈধ, তো তখন আপনার দেখা গেল যে আপনার এই আপনার অর্থ সংকট। ওই মুহূর্তে ইমাম নবী রাহিমাহুল্লাহকে ডেকে নিয়ে ওনার সময়ের একটা ঘটনা, যে আমরা জনগণের উপর কিছু ট্যাক্স আরোপ করতে চাই। ফতোয়া নেওয়া হয়েছে আলেম থেকে, কারণ আলেম যদি ফতোয়া না দেন মানুষ ট্যাক্স দিবে না, এবং সেটা সাময়িক। তার মানে এটা সেকেন্ডারি সোর্স অফ রেভিনিউ ছিল আমাদের ইতিহাসে। ঘটনাটা পাল্টে যায় কখন? ইংল্যান্ডে আপনার 1700 খ্রিস্টীয় শতকের একটা ঘটনা ঘটে। সেখানে আপনার পাশ্চাত্যে রবার্ট ওয়ালপুল নামে একজন ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন, 1745 ওনার ইন্তেকাল। উনি এই ওনার সময় থেকে আপনার উনি যখন এই ফিসক্যাল পলিসি চিন্তা করতেন, তখন এই আধুনিক যে বাজেট সেটা কিন্তু ওখান থেকে উত্থান। আচ্ছা তিনি তখন ওই ফিসক্যাল পলিসিতে আপনার ট্যাক্সের বাহিরে আর কিছু চিন্তা করার সুযোগ তার কাছে ছিল না। ইন আ ওয়ার্ড যদি আমি বলি যে বর্তমান আমাদের ফিসক্যাল পলিসি যে কাঠামো আমরা দেখি, ট্যাক্স এবং ভ্যাট নির্ভরতা, এটা কামস ফ্রম ওয়েস্টার্ন কালচার। ডিরেক্টলি যদি বলি, এটা ওয়েস্টার্ন কালচার থেকে এটা এসেছে। এটার সাথে এর আগে 1000 বছর আপনার ফিসক্যাল পলিসির যে চিত্র ছিল, এর সাথে কোনো মিল নাই। আমরা এই সামারি যদি করি, আলোচনাটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা আমরা এই সময়ে যে কথাটা বলতে চাই যে আমাদের ফিসক্যাল পলিসিটা ট্যাক্স এবং ভ্যাটটাকে আপনি রাখবেন, আমরা বলি না যেটা আপনি বাদ দিতে হবে, এটা রাখার কিছু যৌক্তিকতা আছে, বাট ভ্যাট নির্ভরতা কমানোর জন্য এমন কিছু সোর্সের উপর আমাদের কাজ করতে হবে যেটা মানুষ উইলিংলি দিবে, এবং যেখানে মানুষ এটা দেওয়ার মধ্যে এক ধরনের পারলৌকিক, এবং ইহকাল তো আছে, পারলৌকিক একটা তৃপ্তি সে উপলব্ধি করবে। আমি কথাটা হয়তো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এদিকে যাচ্ছি না। সমস্যা নেই যেমন ধরেন আপনি মানুষ যেন সহজে আপনি বুঝতে পারে। দেখেন যে আমাদের ফিসক্যাল পলিসিতে, ইসলামের যে ফিসক্যাল পলিসি, সেখানে কিন্তু মানুষ আপনার, আমি যে কথা বললাম, জাকাত, সাদাকা, এগুলো তো জাকাত মানুষ কেন দিত? এটা ইসলামের একটা পার্ট অফ অব্লিগেশন, ওয়াজিব বা ফরজ। এটা তাহলে এটা আমাদের ফিসক্যাল পলিসি ছিল, একটা সোর্স অফ রেভিনিউ ছিল এটা। তো এটা সে যখন দিত, তখন সে চিন্তা করতো যে এটা দিলে আমার দেশও চলবে, আমার আখিরাতও ঠিক থাকবে। এখন যখন আমার ট্যাক্স দেয় কেউ, সে তো চিন্তা করে যে এই ট্যাক্স কার পকেটে যাবে। যখন সে ভ্যাট দেয়, সে চিন্তা করে এই ভ্যাট দোকানদারকে দিচ্ছি, সে ওইটা রাষ্ট্রকে দিবে কিনা। এই জন্য সে বলে যে ভাই ভ্যাট দিব না, এমনি মালটা আমাকে দিয়ে দেন। তার মানে ভিতর থেকে ওই উইলিং যে পাওয়ারটা, সেটা কিন্তু কাজ করছে না। এই জন্য আমরা বলি যে আমাদের ফিসক্যাল পলিসিতে দুটো কাজ করতে হবে। নাম্বার 1 হলো আমাদের ইনডাইরেক্ট কিছু সোর্স অফ রেভিনিউ যুক্ত করতে হবে। ইনডাইরেক্ট মানে হলো যেমন এটা সরাসরি আমাকে কেউ 2 টাকা দিবে না, কিন্তু আমি 2 টাকা যে কারণে খরচ করতাম, ওই খরচটা সে কমাই দিবে। এটা কি? এটা হলো আপনার ওয়াকাফ।
ওয়াকাফটা কি? ওয়াকাফটা হলো যে ওয়াকাফ দিয়ে আমার হাসপাতাল হবে, স্কুল হবে। এখন যে আপনার বাজেটের ভাষায় যদি বলি সোশ্যাল সেফটি, আপনার সামাজিক সুরক্ষা, এগুলো ওয়াকাফ দিয়ে করা যায়। তাইলে আমি ওখানে যে বরাদ্দ ছিল, শিক্ষা খাতে আমার যে বরাদ্দ, ওই বরাদ্দের চাপটা কমে যাবে। তাহলে এটা ইনডাইরেক্ট হলো। এই ধরনের কিছু সোর্স আমাদের বিল্ড আপ করতে হবে। এবং নাম্বার 2 হলো আমাদের এই এমন কিছু সোর্স নিয়ে কাজ করতে হবে যে যেন মানুষ উইলিংলি দেয়। এটা হলো আপনার সার্ভিস। গভর্নমেন্ট যদি তার সার্ভিসকে আপনার খুব আপনার এটা ট্রাস্টের জায়গায় নিয়ে যেতে পারে, ওখান থেকে আপনার রেভিনিউ উঠে আসবে। আপনি অবাক হবেন শুনলে এই সংখ্যাটা। বাংলাদেশে এখন আমাদের বর্তমানে ফিসক্যাল পলিসিতে সোর্স অফ রেভিনিউতে আমাদের সার্ভিস থেকে ইনকাম আসে মাত্র 12%। মানে ওই যে সরকারি হাসপাতাল থেকে যে ইনকামটা আসে মাত্র 12%। আমাদের রেল বলেন, সরকারি আরো যেসব জায়গা যত সরকারি সুযোগ সুবিধা, সার্ভিসগুলো মাত্র 12%। এটা আমরা এটা গত কয়েক দশকে আমরা এটা বৃদ্ধি করতে পারছি না, বরং কমতেছে। এটা খরচ বেশি হচ্ছে। তাহলে কেন এটা হবে? আমরা আমাদের এই গবেষণায় আমরা বর্তমান যে বাজেট নিয়ে আমাদের 45 পৃষ্ঠার একটা গবেষণা আমরা করেছি, আলহামদুলিল্লাহ পলিসি রিকমেন্ডেশন করেছি। সেখানে আমরা দেখিয়েছি যে আপনি খুব সহজে আপনি আরো এমন কিছু সোর্স আপনি তৈরি করতে পারেন যেখানে মানুষ উইলিংলি আপনাকে টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যেমন আমাদের উত্তরাধিকার যে সম্পত্তি বন্টন, এটা আমাদের সেন্ট্রালি আপনার পরিচালনা করার সুযোগ নাই বাংলাদেশে, ওসিয়া নাই। এগুলো আমি বলেছি, মালয়েশিয়াতে আপনার আমানা, রিয়া, বারহাদ সরকারি আলাদা আপনার কোম্পানি আছে, সেখানে তারা আপনার এগুলো নিয়ন্ত্রণ করে এবং এগুলো থেকে আপনার প্রচুর রাজস্ব আপনার ইনকাম হয়। এই জায়গাগুলো ওয়াকাফ, ওসিয়া, উত্তরাধিকার এগুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, যেটা আমাদের গবেষণায় বিস্তারিত আমরা এটা ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করেছি, তাহলে আমাদের এই ভ্যাট ডিপেন্ডেন্সিটা কমে যেত। আমাদের কনসার্নটা হলো ভ্যাট ডিপেন্ডেন্সি কমানো, কারণ এটা ইটসেলফ আনফেয়ার। এখন আমরা এই মুহূর্তে যেই জায়গায় আছি, আমরা কি আপনি যেই বিষয়গুলো সুযোগ সুবিধার কথাগুলো বললেন, সেগুলো কি আমরা নিজেদের মধ্যে বা আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করতে পারবো? আমরা সাম্প্রতিক সময় দেখেছি আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহকে আমাদের প্রধানমন্ত্রী ডেকেছেন। আহমদুল্লাহ সাহেবের সাথে প্রধানমন্ত্রী জাকাত ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন। এটা একটা ভালো মেসেজ। আপনি কি মনে করেছেন যে আমাদের এই সরকার কি চাইলে এটা বাস্তবায়ন করতে পারবে এগুলো, বা মানুষের সে আস্থাটা তৈরি হবে সরকারের প্রতি? সরকার যে জাকাত কমিটি করেছে সেখানে আমিও আছি এবং শেখ আহমদুল্লাহ সাহেবও আছেন, আমাদের বেতন কর্মী খতিব সাহেবও আছেন। আমরা যেটা ওখানে দেখেছি এবং কোথাও এখনো বলছি, এটা চলমান একটা প্রক্রিয়া। শুধু জাকাত না, মানে ইসলামের যে আপনার আমি এতক্ষণ যা বললাম যে ফিসক্যাল পলিসির যে সোর্স অফ রেভিনিউ গুলো আছে, জাকাত, ওসর, খারাজ, সাদাকা, কর্জে হাসান, এগুলোকে যদি একটা রাষ্ট্র, আমাদের মতো সেকুলার রাষ্ট্র, যাদের আসলে সেকুলার বললাম এই জন্য যে আমাদের সংবিধানে ইসলাম অনুযায়ী চলতে হবে এরকম কোনো ম্যান্ডেট নাই। তো এই ধরনের রাষ্ট্র যদি এগুলো ব্যবহার করতে চায়, তাহলে প্রথম করণীয় হবে আস্থা এবং বিশ্বাস তৈরি করা, ট্রাস্ট বিল্ড আপ করা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। এই জায়গাগুলো তৈরি করা ছাড়া এই টুলসগুলো ব্যবহার করা যাবে না এবং ব্যবহার করা ঠিক না। তো এটাই বড় চ্যালেঞ্জ যে আপনার মানুষ যে আপনার সরকারকে জাকাত দিবে, এটা দিতে হলে তো সরকার আগে ট্রাস্টেড হতে হবে। সেটা বড় চ্যালেঞ্জ। ওইটা যদি করা যায় তাহলে আপনার এখানে সুযোগ আছে কাজ করার। তো ওলামায়ে কেরাম এইভাবেই চিন্তা করছেন যে আগে সরকারকে আপনার ট্রাস্টের জায়গায় আসতে হবে এবং এই জায়গায় কোনো ধরনের বিন্দুমাত্র কারাপশনের সুযোগ রাখা যাবে না। এইভাবে আপনি যদি সেট আপ করতে পারেন, আপনার স্ট্রাকচার ডেভেলপ করতে পারেন, নীতিমালা ডেভেলপ করতে পারেন, তাহলে হয়তো সম্ভাবনা আছে এখানে। আদারওয়াইজ এখানে সমস্যা হবে আরো বেশি। আমরা যদি পরবর্তী বিষয়টা জানতে চাই যে আসছে আমাদের বাজেট নিয়ে কথা হচ্ছে, সংসদ থেকে সব জায়গায় বাজেট নিয়ে কথা হচ্ছে। তো এই বাজেটে ভ্যাট থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোট রাজস্বের 44% বেশি। এখন আপনি বলছেন যে এটা রেগ্রেসিভ ট্যাক্স। এখন এখানে অনেকেই রাজস্ব বা এই ট্যাক্স মানে বাজেট এসব বিষয়ে বুঝেন না। আপনি যদি এই ব্যাপারটা তাদেরকে একদম সহজে বুঝিয়ে বলতেন যে এটাতে আমাদের ক্ষতি বা লাভ কি? ট্যাক্সের মূলত 3টা প্রকার করা হয়, ট্যাক্স এবং ভ্যাটের। একটা হলো আপনার মেইনলি ট্যাক্সেরই প্রকার, এটা যে প্রপোর্শনাল ট্যাক্স বলে। এটা হলো যে অভিন্ন হার, সবার জন্যই যার যার
ইনকাম অনুযায়ী একটা অভিন্ন হার থাকবে। ফর এক্সাম্পল 2% ট্যাক্স। 2% মানে আপনার আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন তাহলে ওইটা 2%, যিনি 10 লক্ষ ওইটা 2%। আরেকটা হলো আপনার প্রোগ্রেসিভ ট্যাক্স। হুম। এটা হলো আপনার যার ইনকাম কম তার ট্যাক্সও কম হবে, বা যার ইনকাম নাই তার ট্যাক্স নাই। আরেকটা হলো আপনার রিগ্রেসিভ ট্যাক্স, অর্থনীতির ভাষায় বলে এগুলোকে এইভাবে। রিগ্রেসিভ ট্যাক্সটা হলো আপনার যা ইনকাম, মানে ইনকাম কম হলেও আপনার উপর সমানভাবে এই ট্যাক্সের বোঝা থাকবে। ভ্যাট হলো এই ক্যাটাগরি। কেন? একজন দিনমজুর একটা সাবান কিনতে গেলে যে পরিমাণ ভ্যাট তাকে পরিশোধ করতে হয়, একজন কোটিপতিও সমানভাবেই, আমাদের মতো এই যেসব কান্ট্রিগুলো এখনো উন্নত হয় নাই বা উন্নয়নশীল উন্নতির দিকে যাচ্ছে, এবং যেখানে আপনার আয় বৈষম্য অনেক বেশি, এই সকল দেশের জন্য এই মানে এইটার উপর ডিপেন্ডেন্সি বাড়ানোটা ঠিক না। হ্যাঁ, আপনি যদি বলেন আমেরিকার কথা বা উন্নত দেশ যেগুলো আছে অর্থনীতিতে, মানে ফাইন্যান্সের দিক থেকে, ওই সকল দেশে ভ্যাট মানে রিগ্রেসিভ হলেও ওইটা আপনার গায়ে লাগে কম, কারণ সবাই সেখানে সামর্থ্যবান বা অলমোস্ট। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন ভ্যাটটা চলে আসছে আপনার 91 থেকে। তখন তো আমাদের দেশের অর্থনীতি অবস্থা আরও খারাপ ছিল, তখন থেকেই ভ্যাট নির্ভরতা। এবং সেটা কিন্তু আমি বলে রাখি, ইতিহাসে বলা আছে এই ভ্যাট বাংলাদেশে ঢুকেছে IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী। তো এটা একটা ইতিহাস। তো IMF বাংলাদেশের জন্য এটা চাপিয়ে দিয়েছে তার স্বার্থে। কেন? সে টাকা দিয়েছে আমার দেশে, ঋণ দিয়েছে, এখন সেই ঋণ উসুল করতে হবে, বলে তুমি ভ্যাট না, ভ্যাট নিয়ে আমার ঋণ উসুল করো। তোমার দেশে ভালো মন্দ সেটা আমি বুঝি না, তুমি ভ্যাট চাপাও। 91 মানে 91, তখন 91-এ আপনার ভ্যাট চলে আসছে। মানে তখন আপনার, আমরা ইতিহাসে পড়েছি, আমরা তখন অনেক ছোট। 91-এ যখন ভ্যাট নিয়ে আলোচনা হয় বা মানে এটা আইন হবে সংসদে, তখন মানুষ প্রতিবাদ জানিয়েছে, মিছিল মিটিং করছে মানুষ যে আমরা ভ্যাট চাই না। তারপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে IMF এর শর্ত বা তাদের পরামর্শ অনুযায়ী। তো আমরা মনে করি ভ্যাট উঠিয়ে দেওয়ার পক্ষে না, আমরা, অনেক বিলাসী পণ্য আছে সেখানে থাকা দরকার, কিন্তু এটাকে দুইটা জায়গা আমাদের মন্তব্য। একটা হলো ডিপেন্ডেন্সি, এটা করা যাবে না যেটা এখন হয়ে যাচ্ছে। আর নাম্বার 2 হলো আপনার প্রয়োজনীয় সম্পদ, মানে প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে নিত্য প্রয়োজনীয়, এগুলোকে ভ্যাট মুক্ত রাখা। মহতারাম, এবার আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত এবং এটা নিম্নগামী কেন? এই ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলতেন। বাংলাদেশে এখন কর জিডিপি বা ট্যাক্স টু জিডিপি রেশিও এটা 7.5 থেকে 9-এর মধ্যে আছে। যদিও আপনার আদর্শিকভাবে এটা 10+ হওয়ার কথা। এটা কেন কম, এই উদ্বেগটা আসলে সবারই। কিন্তু এটা কিভাবে আপনার এটাকে কমটাকে, কম থেকে বের হয়ে বাড়ানো যায়, এই চিন্তার পেছনে আমাদেরকে 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর হলো কমটা কেন হচ্ছে এটাকে আগে বোঝা, তাহলে সমাধানে যেতে পারবো আমরা। কমের পেছনে IGC, ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার, তাদের একটা গবেষণা আছে যে ওয়াই ডাজ বাংলাদেশ ট্যাক্স সো লিটল। এই গবেষণায় তারা দেখিয়েছেন যে কমানোর কারণ বা কমে যাওয়ার কারণ হলো 3টা। এক নম্বর হলো আপনার আমাদের দেশের হাই কারাপশন বা দুর্নীতি যেখানে বেশি হয়ে যায়, সেখানে আপনার জিডিপি আপনার বা ট্যাক্স আপনার কম আসে, তখন ট্যাক্স উসুল হয় কম। আর দ্বিতীয় হলো আপনার আমাদের যে সরকারি প্রকল্পগুলো আছে, এগুলো প্রথমে একটা ব্যয় আকলন করা হয়, পরে গিয়ে এটা অনেক কয়েকশো গুণ বা আপনার কখনো আপনার 50%, 60% এটা বেড়ে যায়। এতে আপনার ট্যাক্স পেয়ারদের আত্মবিশ্বাস কমে যায়। আর 3 নম্বর হলো আমাদের কিছু কাঠামোগত সমস্যা আছে, যে আমাদের যেমন ভ্যাট, আমি বললাম যে এটা অনেক ক্ষেত্রে এটা রিগ্রেসিভ হয়ে আছে। এসব কারণে ট্যাক্স পেয়ার ট্যাক্স দিতে উৎসাহ পায় না, তো সেখান থেকে আমাদের রেশিওটা কমে যায়। তার মানে আমাদের আস্থা বিনির্মাণ করতে হবে, কাঠামোর সংস্কার করতে হবে, তাহলে আপনার এই রেশিওটা আরেকটু বাড়বে। আচ্ছা, আমি এই প্রশ্নটা কেটে আগে নিয়ে যাব। আমি যদি আপনার কাছে একদম সহজ ভাষায় জানতে চাই যে জিডিপি এটা আসলে কি, একটা রাষ্ট্রের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ, বা এই জিনিসটা কিভাবে পরিচালনা হয়, এই ব্যাপারটা যদি একটু সহজ করে খুলে জিডিপি বলেন। হলো আপনার গ্রোথ ডোমেস্টিক প্রোডাকশন, মানে আভ্যন্তরীণ জাতীয় উৎপাদন একটা দেশের।
আমাদের দেশে আপনার মানুষ চাকরি করে, কেনাবেচা করে, এই অর্থনীতি যেখানে আপনার নড়চড় করে, এটাকে আপনার টাকা দিয়ে মাপা হয় যে এটা আসলে পরিমাণটা কত। আমাদের এখন জিডিপি আপনার 55 লক্ষ কোটির আশেপাশে। তো সেই তুলনায় আমাদের তাহলে আপনার ট্যাক্স কত মানে উঠে আসবে। মানে আপনি যদি আরো সহজ করে বলেন যে একটা পরিবারে একটা ছেলে আপনার চাকরি করে, হুম। তো সে যৌথ পরিবারে আপনার মাসিক যে ব্যয় সেখানে সে কত দিবে? যার বেতন বেশি সে বেশি দিবে, যার বেতন কম সে কম দিবে, এরকম। হুম। মানে আমার দেশের অর্থনীতির জিডিপি মানে চাকরি। মানে যদি আমার জিডিপি বাড়ে, বেতন বাড়তেছে, তাহলে আমি ট্যাক্স বেশি দেবো। এই জন্য এই ট্যাক্সের সাথে জিডিপিকে মিলিয়ে হিসাব করা হয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের দেশ থেকে যে আমরা আমদানি করি, জি। রপ্তানি করি, এই জায়গায় জিডিপিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উম, এই ব্যাপারটা যদি একটু খুলে বাহির বলেন থেকে সহজ যেটা করে। আপনার এই যেটা আপনার রেমিটেন্স আসে, এটা জিডিপি বলে না, ওটাকে আপনার এই আপনার অন্য একটা এই মানদণ্ডে ওটাকে হিসাব করা হয়। মানে জিডিপি মানে হলো আমার দেশের মানুষ, মানে নাগরিক, সে আমার দেশের নাগরিক না, মানে এটা হলো আপনার এই বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডারে যে আপনার ইনকাম করবে বা অর্থনীতিতে যুক্ত হবে, ওইটাই জিডিপিতে কাউন্ট হবে। এই জন্য একজন বিদেশি লোক যদি আমার দেশে চাকরি করে, এই দেশে ঢুকে, তাহলে আপনার এটা জিডিপিতে কাউন্ট হয়। কিন্তু আমার দেশের লোক যদি আপনার বাইরে গিয়ে কাজ করে, ওইটা আবার জিডিপির ইন্ডেক্সে আসে না, এটা অন্য ইন্ডেক্সে চলে যায় তখন। তো এটা একটা অর্থনীতির একটা হিসাব, হিসাবটা থাকতেই পারে, অসুবিধা নেই। কিন্তু আমরা বলি যে সবকিছুই জিডিপি মানদণ্ডে না চিন্তা করে মাকাসিদে শারিয়ার মানদণ্ডেও দেখা উচিত। জি, মোহতারাম, আমরা যদি জানতে চাই যে আমাদের যখনই অর্থনীতি, ব্যাংক, তারপর জিডিপি, ঋণ খেলাপি, এগুলো নিয়ে আমরা কথা বলি, আমাদের কথার একটা বড় টপিক থাকে যে আমাদের মাথাপিছু অনেক ঋণ বাড়ছে। জি। তো আমাদের এই মাথাপিছু ঋণটা এখন কেমন আছে, বা আমরা এই ঋণ পূরণ করার সামর্থ্য আমাদের কতটুকু আছে? আমরা যদি মানে জনজীবনের কথা চিন্তা করি, সাধারণ মানুষের কথা চিন্তা করি, খুব সহজভাবে যদি উত্তরটা দিতেন। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা যৌথভাবে একটা গবেষণা করেছে সম্প্রতি, ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস, জানুয়ারি 2026। সেখানে তারা দেখিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ঋণ, সেটা 188.8 বিলিয়ন ডলার। মানে টাকায় বললে এটা 23 থেকে 24 লক্ষ টাকা, 24 লক্ষ কোটি। কোটি টাকা। এই যে আপনার বিশাল একটা আমাদের ঋণের বোঝা, আমাদের ঋণ আদায়ের সক্ষমতা, তারা বলেছে যে এটা এখন আগে যা সক্ষমতা ছিল এখন সেটা আরো কমে এসেছে। আগে ছিল, ওরা ক্যাটাগরি করেছিল লো রিস্ক, এখন সেটা মডারেট রিস্ক। এর অর্থ হলো যে আমাদের অর্থনৈতিক শক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি কমে এসেছে। আল্লাহ মাফ করুন। এটা আমাদের জন্য একটা এই চিন্তার একটা ব্যাপার। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ, 36.3% পর্যন্ত তা পৌঁছেছে। এখন ইসলামী ব্যাংকও এই সংকটেই পৌঁছেছে। এই সমস্যাটা কি তাহলে ইসলামী ব্যাংকিং নাকি অন্য কিছু? ইসলামী ব্যাংকও যেহেতু এই সমস্যার মধ্যেই পড়ে রয়েছে, ইসলামী ব্যাংকে কি আমাদের এই সমাধান আছে? মানে প্রথম হলো ইসলামী ব্যাংকিংও আপনার এই খেলাপি ঋণের এই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, এটা সত্য। বেশ কয়েকটা ইসলামী ব্যাংক, কিন্তু এটা এই জন্য না যে সে ইসলামী, আচ্ছা। এবং এই জন্য যে এটা এন্টায়ার যে গভর্নেন্স ছিল সেটা ফেল করেছে, ইথিক্স ফেল করেছে, আমাদের মোরালিটি ফেল করেছে, যে কারণে এটা হয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন শারিয়া ব্যাংকিং বলি বা ইসলামী ব্যাংকের শারিয়া কমপ্লায়েন্সের কথা বলি, শারিয়া বোর্ডের কথা বলি, এগুলো সবসময় হলো আপনার এডিশনাল লেয়ার। ফার্স্ট লেয়ার হলো আপনার কোর ইথিক্স, কোর গুড গভর্নেন্স। এগুলো না থাকলে ওই এডিশনাল লেয়ার কাজ করে না। তো এখান থেকে উত্তরণে একটাই উপায়, আমাদের গুড গভর্নেন্স, সুশাসন বাড়াতে হবে। তাহলে আপনার শরিয়াটা অনেক বেশি তখন ভালোভাবে কাজ করবে তখন। আমরা তো মানে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রায় 4 দশকের বেশি সময় ধরে পরিচালিত হলেও এখনো একটি স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন হয়নি। এর প্রধান বাধাগুলো কি এবং কবে নাগাদ এই বিষয়ে অগ্রগতি আমরা আশা করতে পারি, যদি একটু এটা আসলে আমি এভাবে চিন্তা করি যে, বা ভাবি যে, যদি আমাদের
যারা সেন্ট্রাল ব্যাংকে যারা কাজ করেন বা আমাদের যারা সরকার বা প্রশাসন মানে প্রশাসন আছে, নির্বাহী সর্বোচ্চ নির্বাহী যারা আছেন, তাদের আসলে কনসার্ন, তারা যদি এটা চান তাহলে এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো কনসার্নটা ওখানে নাই, যে কারণে এটা বিলম্ব হচ্ছে। বাকি সম্প্রতি একটা খসড়া তৈরি হয়েছে, আশা করি হয়তো সেটা আলোর মুখ দেখবে। তো আমরা প্রত্যাশা করি যে দ্রুত সেটা আলোর মুখ দেখুক। একটু যদি খুলে বলতেন, মানে একটা ইসলামী ব্যাংকের অ্যাক্ট খসড়া তৈরি হয়েছে, আচ্ছা সেন্ট্রাল ব্যাংক করেছে। তো সেটার উপর মতামত আমরা দিয়েছি, বিভিন্ন স্টেক হোল্ডার মতামত দিয়েছেন। তো এটা যদি এখন ফিনান্স মিনিস্ট্রি হয়ে আপনার সংসদের যে নিয়ম নীতি আছে সেইভাবে যদি এটা পার্লামেন্টে যায় তাহলে ডাইন হয়ে যাবে। এখন আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম পুরোটা তো সুদের উপর নির্ভর জি। করে আছে। তো আমরা যদি এখন সুদ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাই পুরোপুরি, তাহলে আমাদের সামনে কি এমন কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, এটা আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, পাকিস্তানে আপনার 2028 থেকে কোনো সুদী ব্যাংক থাকবে না, এ বিষয়ক আইন হয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এটা সম্ভব করা। তো আমরা মনে করি যে এটা সম্ভব, সুদমুক্ত ব্যাংকিং সেক্টর করা এটা সম্ভব। এটা মোহতারাম, আমাদের বিদ্যমান রাজস্ব কাঠামো যদি সংস্কার করতে হয়, তাহলে ইসলামের ফিসক্যাল পলিসির আলোকে কি ধরনের সংস্কার প্রস্তাবনা আসতে পারে বলে মনে করেন? এক্ষেত্রে আমি মনে করি প্রথম হলো আমাদের রাষ্ট্রের যে আস্থা সেটা বিনির্মাণ করতে হবে, এবং দ্বিতীয় হলো যে ওয়াকাফকে আমাদের পুনর্গঠন করতে হবে, ওসিয়া উত্তরাধিকার এগুলোকে পুনর্গঠন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের ফিসক্যাল পলিসি মধ্যে যে আপনার ভ্যাট নির্ভরতা আছে সেটা কমে আসবে ইনশাল্লাহ। আপনার পুরো বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে কিন্তু মাকসিদ আল শরিয়ার 5টি অংশ। হ্যাঁ, তো অনেকে বলবেন যে এটা ধর্মতাত্ত্বিক কথা, বাজেটের সাথে কিভাবে মেলানো যায়? আপনি কি বলবেন? শুধু জিডিপির রেশিওটা বাড়াটা শেষ কথা না, দেখতে হবে যে আমাদের জনজীবনে মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে কিনা। এটাই আপনার প্রমাণ করে বা নির্ভর মানে এটা বোঝা যায় হলো মাকাসিদের শরিয়া ইন্ডেক্স যদি আমরা বাস্তবায়ন করতে পারি। এই জন্য আমরা বলি যে মাকাসিদের শরিয়া ইন্ডেক্সটাও আপনি অর্থনীতিতে যুক্ত করেন। আচ্ছা, শেষ প্রশ্ন। জি। আপনি বাজেটে যদি একটি মাত্র পদক্ষেপ নেওয়া সম্ভব হয় আগামী বাজেটে, তো ইসলামী অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সেটা কোনটি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি বলবো যে আস্থা তৈরি করা এবং জবাবদিহিতার রাষ্ট্র বিনির্মাণ করা, তাহলে বাকি সবকিছুই আপনার অ্যালাইন হয়ে যাবে ইনশাল্লাহ। জি, লাস্ট প্রশ্ন আরেকটা, সেটা হলো আমি সাম্প্রতিক সময় দেখছি আপনি ফেসবুকে লিখেছেন যে আমাদের আসন্ন যে বাজেট যেটা চলমান হচ্ছে, এখানে মাদ্রাসা নিয়ে একটি বাজেট আছে। তো আপনি সেই মাদ্রাসার অন্তর্ভুক্তিতে কওমি মাদ্রাসাকে সংযুক্ত জি। করার একটি আবেদন করেছিলেন। সে ব্যাপারে যদি একটু কিছু বলতেন, যেন আমাদের বড়রা এখান থেকে একটা মেসেজ আমরা পায়। মনে করি যে আমার ট্যাক্স, ভ্যাটের টাকা যদি স্কুলে যায়, আলিয়াতে মাদ্রাসায় যায়, অসুবিধা নেই, তাহলে সেটা কওমি মাদ্রাসায় যেতেও অসুবিধা নেই। এটাই যুক্তি। তাহলে এখানে বাধা কি আসলে? বাধাই কিছু না, আলোচনা নিয়ে আসলে, ডিসকাশন হলে বাধাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু তারাও বিশাল একটা জি, 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 জনগোষ্ঠী, জি, এই দেশের নাগরিক, এবং তাদের ট্যাক্স থেকেই জি, জি, সবাই জি, সুবিধা পাচ্ছে। জি, তো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা জি। আপনার এটা ছিল। দর্শক, দীর্ঘ সময় পর্যন্ত আমরা মোহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম সাহেবের সাথে কথা বলছিলাম আমাদের 2026-27 বাজেট প্রচলিত সীমাবদ্ধতা ও ইসলামী অর্থনীতির বিকল্প সমাধান এই বিষয়টি নিয়ে। মোহতারাম খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। আশা করি আমাদের এতটুকু আলোচনায় আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। শুক্রিয়া। দর্শক, দেখা হবে আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।